নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথী, চোখ আর আজকের সংবাদে। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। নেশা মুক্তির সচেতনতা শিবির আয়োজিত হলো দাঁতনে। নেশা নয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় দাঁতন ভাগবত চরণ হাই স্কুলে। এদিন প্রায় 250 পড়ুয়াকে নেশার কুফল ও স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হয়। স্কুল পড়ুয়ারা দিন দিন নানান নেশায় আসক্ত হয়ে পড়ছে, তাই সচেতন করা জরুরি। শনিবার নেশা নয় এই শীর্ষক আলোচনা সভা করল দাঁতন ভাগবত চরণ হাই স্কুল। জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় নেশার কুফল ও স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হলো পড়ুয়াদের। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর 250 পড়ুয়া আলোচনায় অংশ নেয় এদিন। নেশার কুফল নিয়ে আলোচনা রাখেন জেলা সহ স্বাস্থ্য অধিকর্তা রবীন্দ্রনাথ প্রধান। একই সঙ্গে জাদু ও কুইজের মধ্য দিয়ে স্বাস্থ্যের খুঁটিনাটি আলোচনা করা হয়। প্রশ্নের উত্তরে মিলে যায় হাতে নাতে পুরস্কার। বয়ঃসন্ধিকালীন সমস্যার কথাও উঠে আসে আলোচনায়। স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ দাস জানান, এই বয়সের পড়ুয়াদের মধ্যে নেশা সহ স্বাস্থ্যের নানা সমস্যা দেখা দেয়। সে বিষয়ে সচেতন করতেই এদিনের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। अच्छा मेरा कारण देशेर प्रधानमंत्री ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি একজন মেয়ে এত বড় দেশ স্থাপন করেছেন। আমার কত ধরনের আছে, কি করে ফল এবং এই প্রতিষ্ঠানে 100 গজের মধ্যে বিক্রি হচ্ছে কিনা এগুলো আমরা বললাম। তাছাড়া এইডস, এইচআইভি এবং স্বাস্থ্য প্রতীক এবং ম্যাজিকের মাধ্যমে মিস্টার বিএন ঘোষ এই স্বাস্থ্য দপ্তরের রয়েছে, ওনার ম্যাজিকের মাধ্যমে অনেক কিছু কথা আমরা সদের কাছে দিলেন। সেখানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকম দিক নিয়ে তিনি তার বক্তব্য, ভাবনা চিন্তা আমাদের ছাত্রছাত্রীর সামনে রেখেছেন। মুখ্যত তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকার কথা বললেন। চক্ষুদান যে আমাদের একটা মহৎ কাজ, সে ব্যাপারে আমাদের উদ্বুদ্ধ করলেন এবং ছাত্রছাত্রীদের যে বয়সকালীন বিভিন্ন সমস্যা সেগুলো যাতে তারা মুখোমুখি হলে কীভাবে সমাধান করতে পারে তার কিছু গাইডলাইনও তাদের কাছে রাখলেন। এবং তার সাথে তিনি একটি ম্যাজিক শোয়েরও ব্যবস্থা করেছিলেন তার ডিপার্টমেন্ট থেকে কয়েকজনকে এনে, যেখানে সেই ম্যাজিকের মাধ্যমেও স্বাস্থ্য বিষয়ক অনেক মেসেজ তারা রেখেছেন। কলকাতায় হতে পারে প্রবল ভূমিকম্প, এমনই আশঙ্কার কথা শোনালেন আইআইটি খড়গপুরের গবেষকেরা। 2015 সালে নেপালের ভূমিকম্পের পরে বিশেষজ্ঞরা বলেছিলেন এই ভূমিকম্প কিছুই নয়, এখনও আশা বাকি রয়েছে প্রবল ভূমিকম্পের। সেই ভূমিকম্পের নাম দেওয়া হয়েছিল দ্য গ্রেট হিমালয়ান আর্থকোয়েক। সেই কথাই এবার বললেন আইআইটি খড়গপুরের গবেষকরা। গবেষকদের রিপোর্টে বলা হয়েছে ভূমিকম্পে যে কোনো সময় মুহূর্তে তছনছ হয়ে যেতে পারে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা। এই কম্পনের মাত্রা হতে পারে রিক্টার স্কেলে 6.1 থেকে 6.8 মাত্রার মধ্যে। আগামী অর্ধ শতাব্দীতে এই কম্পনের মাত্রা আরও কিছুটা বাড়তে পারে। সিসমোলজিক্যাল মাইক্রোজোনেশন ম্যাপ তৈরি করেছে আইআইটি খড়গপুর। তার মাধ্যমে কলকাতায় ভূমিকম্পের তীব্রতা অনুধাবন করা যাবে। পাশাপাশি এই বিপদ এড়াতে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তার দিক নির্দেশ পাওয়া যাবে। কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের ফলে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সব মিলিয়ে 50,000 কোটি টাকার ক্ষতির কথাও বলা হয়। কলকাতার পার্ক স্ট্রিট, সল্টলেক, নিউ টাউন, রাজারহাট, দমদমের মতো এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। And this is all high risk areas.
Blue one is on the. So it is already up, or it will go further up? No, it is not up. It has to be. It will go further. It will go further up. What they have to do is court comes in. They have to do something on that. They will have to do retrofitting. What they have to do is they have to magnitude টাকে প্রেডিক্ট করেছি, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড কি হতে পারে প্রেডিক্ট করেছি। সময় আমরা বলতে পারবো না, ইটস এ নন নিউটনিয়ান সিস্টেম, এটাকে প্রেডিক্ট করা অসম্ভব। এবার মজার কথা হচ্ছে যে প্রেডিক্ট যদি আমরা করি আজকের দিনে, যদি প্রেডিকশন সম্ভব হতো, প্রায় গত 100 বছর ধরে প্রেডিকশনের উপরে রিসার্চ হয়েছে, কিন্তু ব্লু মাউন্টেন আর্থকোয়েক ছাড়া আর একটি আর্থকোয়েকও প্রেডিক্ট করা যায়নি ইন স্পেস অ্যান্ড টাইম। স্পেস অ্যান্ড টাইমে প্রেডিক্ট করা সম্ভব হয়নি। ব্লু মাউন্টেন আর্থকোয়েকটাই একমাত্র আর্থকোয়েক যেটা প্রেডিক্ট করা সম্ভব হয়েছিল, তারপরে প্রেডিকশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবার আমি যদি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি যে কালকে যদি একটা বিরাট আকারের ভূমিকম্প হয় তাহলে আপনি কি করবেন, সেগুলো আমি এখানেই থাকতে চাই, কিন্তু আমাকে সেফ লাইফলাইন ফ্যাসিলিটি দিন, আমাকে সেফ নিরাপদ একটা বাসস্থান দিন, নিরাপদ আমাকে হাসপাতাল, স্কুল, কলেজ এগুলো দিন। অতএব আজকে সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির এত উন্নতি হয়েছে, এত মানে চিন্তা করা যায় না, যেখানে ন্যানো টেকনোলজি, ন্যানো মেটেরিয়াল এগুলো দিয়ে আমরা এবং নতুনভাবে আমরা বিল্ডিং কোডাল প্র্যাকটিসগুলো যদি আইডেন্টিফাই করতে পারি এবং তার থেকে যে ধরনের সাইসমিক কোএফিশিয়েন্ট জনিত বিল্ডিং আমরা আইডেন্টিফাই করব, সেগুলো দিয়ে যদি ঘরবাড়ি বানানো যায় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে। এবং earthquake does not kill anybody. It is the poor construction of the building that kills people. কারণ যদি ঘরবাড়ি ঠিক মতো বানানো যেত, যার ডিজাইন যদি ঠিক মতো হতো এবং যদি বিল্ডিং মেটেরিয়াল ঠিক মতো আইডেন্টিফাই করে বানানো হতো, তাহলে যে ধরনের আরবানাইজেশন সম্ভব, সে আরবানাইজেশন যে ক্ষয়ক্ষতি হতো তাকে প্রায় 10 to 15 to 20 টাইমস কমিয়ে দেবে। ইজ ইট নট এ হিউজ গেইন? আজকের দিনে যদি একটা 6.8 আকারের ভূমিকম্প হয় কলকাতার বুকে, তাহলে টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ হবে প্রায় 30,000 কোটি টাকা, শুধু আরবান যদি ধরি। লাইফলাইন ফ্যাসিলিটি যেমন স্কুল, কলেজ, রোড নেটওয়ার্ক, এয়ারলাইন্স এবং ফ্লাইওভার এবং অল দিস, এগুলো যদি আমরা ধরি, সমস্ত লাইফলাইন ফ্যাসিলিটি এবং আরবান স্ট্রাকচার যদি ধরি, তাতে টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ আজকের দিনে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রায় 50,000 কোটি টাকার মতন। আরেকটা মজার জিনিস হচ্ছে যে ধরুন কালকে একটা 6 ম্যাগনিটিউডের একটা আর্থকোয়েক হলো, তাহলে আমরা কি করব? ভূমিকম্প হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে বা ওয়ার্ল্ড ব্যাংক বলে, বলুন কত টাকা আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে বা কত টাকা আমরা রিলিফ দেব। তার জন্য ফিল্ডে লোক যাবে, দেখবে কোথায় ক্ষয়ক্ষতি হচ্ছে। ইভেন রিলিফ মেটেরিয়াল নিয়ে যাচ্ছে, তারা জানে না যে রাস্তা দিয়ে রিলিফ মেটেরিয়াল নিয়ে যাচ্ছে সেটা সেফ না, সেটা ব্লকড। আমাদের আজকে যে ডেটাবেস আমরা তৈরি করছি, তাতে পুরো শহরের ডেটাবেস আমাদের কাছে আছে। সেই ডেটাবেসে যখনই 6 ম্যাগনিটিউড হবে কি 4 কি 5 ম্যাগনিটিউড হবে, ইমিডিয়েটলি আমরা সেটা রান করি, সঙ্গে সঙ্গে কোথায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে পুরো মানচিত্র চোখের সামনে ভেসে উঠবে। আমাদের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, ইমিডিয়েটলি রিলিফ, রেস্কিউ এবং রিহ্যাবিলিটেশন আমরা লোকের কাছে পৌঁছে দিতে পারি। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং এই থেকে ডিজাস্টার মিটিগেশন এবং ম্যানেজমেন্ট দুটোই সম্ভব। ডিজাস্টার ম্যানেজমেন্ট হবে যদি আমাদের কাছে পুরো ডেটাবেস থাকে, সঙ্গে সঙ্গে আমরা একটা সিনারিও তৈরি করবো এবং বলে দেবো কোথায় কি ধরনের কি হয়েছে। যদি একটা রাস্তা ব্লক থাকে, আমাদের ম্যাপ থেকে আমরা জানতে পারবো কোথায় রাস্তাটা ব্লক আছে, সেখান দিয়ে রিলিফ মেটেরিয়াল নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে আমরা ক্ষয়ক্ষতি হওয়ার পর, ভূমিকম্প হওয়ার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে রিলিফ মেটেরিয়াল পাঠিয়ে দিতে পারবো। রেস্কিউতে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে লোক চলে যাবে, সঙ্গে সঙ্গে ভলেন্টিয়াররা রাস্তা নেমে পড়ে রেস্কিউ, রিলিফ এবং রিহ্যাবিলিটেশনে হাত লাগিয়ে সমস্ত কাজ নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে। এবং সঙ্গে সঙ্গে আমরা এটাও দিতে পারি এবং ওয়ার্ল্ড ব্যাংকে বলতে পারি বা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলি যে দেখো আমাদের এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের এত টাকা লাগবে। সেই টাকার পরিমাণ যদি 10% কম হয় বা 10% বেশি হয়, কোনো ব্যাপার নয়।
রক্তদান শিবির আয়োজিত হলো বাখরাবাদের খালিয়াতে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ও এলাকার বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ধলের উদ্যোগে এদিনের শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। পরপর বেশ কয়েক বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের খালিনার সুশান্ত ধল। ব্লাড ব্যাংকে রক্তের চাহিদায় যোগান দিতে এই উদ্যোগ। শনিবার খালিনা বাজারে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের উদ্যোগে রক্তদান শিবির হলো। সহযোগিতায় ছিল মেদিনীপুর ব্লাড ব্যাংক ও খালিনা তরুণ সংঘ। এদিনের শিবিরে 50 মানুষ রক্তদান করেছেন, যার মধ্যে অনেকেই ছিলেন মহিলা। মহিলারাও এগিয়ে এসে রক্তদানে অংশ নেওয়ার ঘটনায় অনেকেই বাহবা দিয়েছেন তাদের। প্রতি বছর এই ধরনের কর্মসূচি নেওয়া হয় খালিনাতে, যার উদ্যোগ নেন সুশান্ত ধল। আমারই উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাকে সহযোগিতা করছে খালিনা তরুণ সংঘ, খালিনা বুথ তৃণমূল কংগ্রেস সহ আমার বেলদার যে প্রার্থন আছে পালকি মেডিকেলের মালিক, উনিও আমাকে সহযোগিতা করেছেন। এই রক্তদান শিবির একটা মহৎ কাজ, এর জন্য আমি প্রত্যেক বছর করে থাকি। মাঝখানে 2 বছর আমার বাখরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস রক্তদান শিবির করেছিল। আমি 2009 সাল থেকে খালিনা উচ্চতর বিদ্যালয়ে করেছিলাম। আমি রক্তদান শিবির করে আমি সফল হয়েছি। প্রচুর মানুষ বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে আমাদের ডোনারের কার্ড নিয়ে যান, যে মানুষকে পরিষেবা দেন। যেন আমারও নিজেরও একটু শান্তি বলে মনে করি যে একটা রক্ত একটা মানুষের উপকারে লাগে। নাবালিকার বিয়ে রুখতে পথনাটিকার মধ্য দিয়ে নিজস্ব উদ্যোগে সচেতনতার বার্তা দিল এক ছাত্রী। গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শিক্ষা নিকেতনের 10ম শ্রেণীর ছাত্রী রাধামণি তরাইয়ের লেখা নাটক অভিনীত হল মকরামপুরের গুড়ি গ্রামে। একটি রিপোর্ট। পরিবার থেকে বন্ধু মহল বারবার নাবালিকাদের বিয়ে হয়ে যেতে দেখেছে কাঁচা বয়সে বিয়ের যন্ত্রণা। আর সেই তাগিদেই নাবালিকা বিয়ে রোখার বার্তা দিয়ে নাটক লিখে ফেলেছে নারায়ণগড়ের 10ম শ্রেণীর ছাত্রী রাধামণি তরাই। কয়েকদিন আগে সেই নাটকের অভিনয়ও হয়েছে। মকরামপুরের গুড়ি বাটিটাকি গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বরে এই নাটকে পড়ুয়ারাই অভিনয় করে। এই গুড়ি গ্রামেই গত নভেম্বরে 4 নাবালিকার বিয়ে হয়ে গিয়েছে। স্কুল জানতে না পারায় তাদের বিয়ে রোখা যায়নি। এমন পরিস্থিতিতে নারায়ণগড়ের গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শিক্ষানিকেতনের ছাত্রী রাধামণির লেখা নাটক অভিনয় করা হলো ওই গুড়ি গ্রামেই। গত আগস্টে নাটকটা লিখেছিল রাধামণি। স্কুলে প্রাক শারদীয়া উৎসবে বন্ধুদের নিয়ে সেই নাটক পরিবেশন করেছিল সে। পরে স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার মোহান্তি এবং ইংরেজির শিক্ষক সঞ্জয় হাজরার উদ্যোগে নাটকের দল গড়ে ওঠে স্কুলে। এই দলই বিভিন্ন গ্রামে ঘুরে নাটকের মাধ্যমে সচেতনতার বার্তা ছড়াবে বলেই জানা গিয়েছে। নারায়ণগড় ব্লকে বহু জনজাতি পরিবারের বাস। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের প্রসারের পরেও এই পরিবারে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রেওয়াজ বন্ধ হয়নি। নাটকের নাম নিষ্ঠুর পরিহাস। নাটকের চরিত্র রুম্পাকে 18 বছরের আগেই বিয়ে দেওয়া হয়। শ্বশুর বাড়ির নির্যাতন চলত, পরে অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত্যু হয় তার। পরে রুম্পার বান্ধবী নাবালিকা বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। নাটকে এই বান্ধবীর চরিত্রে নিজেই অভিনয় করেছে। মাধ্যমিক পরীক্ষার্থী এই ছাত্রীর স্কুলের শিক্ষক সঞ্জয় হাজরা বলেন, রাধামণির ভাবনা নাটকে রূপ পেয়েছে। বিভিন্ন গ্রামে এই নাটক পরিবেশন করা হবে। মাধ্যমিকের প্রস্তুতির মধ্যেই স্কুলে নাটকের মহড়া সারে রাধামণি। একরত্তি মেয়ের এমন উদ্যোগের প্রশংসায় সকলেই পঞ্চমুখ হয়েছেন। স্কুলের দাবি এমন হাজারো রাধামণি উঠে আসুক, বন্ধ হোক নাবালিকার বিয়ে। বলো কি হয়েছে? ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কি হয়েছে রে বল। মা বাবা দিদির বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে? তোর দিদির বয়স কত? দিদি ক্লাস 8-এ পড়ে, বয়স 14। সে কি এত কম বয়সে বিয়ে? দেখেছেন তো ম্যাম, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও টিভিতে, খবরের কাগজে, এমনকি বাস্তবে এত কিছু দেখছে, তবু মানুষের কোনো কাণ্ডজ্ঞান হলো না, শুধু অবনতির দিকেই এগিয়ে যাচ্ছে। ম্যাম, এর একটা কিন্তু বিহিত হওয়া দরকার। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, এর একটা বিহিত হওয়া দরকার। আচ্ছা, তুই তোদের বাড়ি নিয়ে যেতে পারবি? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, ঝুমা ম্যাম, সাথী ম্যাম, আমার সাথে আসুন তো।
চেয়ারগুলো। না না, আর চেয়ার দিয়ে কাজ নেই, আমাদের একটা জরুরি কথা আছে আপনার সাথে। তাহলে একটু চা করে নিয়ে কি? আপনার সবাই কাঁদছেন কেন? কি হয়েছে সোনা, কি হয়েছে? দিদি, আমার দিদি আর প্রিন্সিপাল বল না। তাহলে শোনো শোনো দিদি, কয়েক মাস খাবে। তারপর বোন, এই বোন জানাই, তুমি এক্ষুনি যাও। তুমি বলছো? হ্যাঁ আমি বলছি, তুমি এক্ষুনি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সত্যি কথা বলতে কি, এই যে বাল্য বিবাহ হচ্ছে না, মাইনর গার্ল যে ম্যারেজ, সেটা একটা লার্জার অ্যাওয়ারনেসের জন্য কিন্তু এখানে সমবেত হয়েছি। কারণ এই গ্রামে কিছু ঘটনা ঘটে গেছে, ইতিমধ্যে 4জন নাবালিকার বিয়ে হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্কুলের একজন ছাত্রী রাধামণি তরাই, সে কিন্তু এই নাটকটা লিখেছে, যে নাটকটা এক্ষুনি আপনাদের সামনে উপস্থাপিত করবে আমাদের বাচ্চারা। সেই বাচ্চাকে, সেই রাধামণি তরাইকে উৎসাহিত করা, তাছাড়া এই গ্রামের মানুষদের, যারা শ্রদ্ধাভাজন মানুষরা আছেন, গার্ডিয়ানরা আছেন, তাদেরকে অবহিত করার জন্যে মুখ্যত আমরা এই মহতি উদ্যোগ নিয়েছি এবং গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে এই ধরনের আমরা কাজ করতে চলেছি। এবং আমি কৃতজ্ঞ যে গ্রামের মানুষরা অসাধারণভাবে তারা সাড়া দিয়েছেন। আমি সত্যি বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেভাবে এগিয়ে এসছেন, আমাদের একবার শক্তি দান করেছেন, আমরা যে একটা মহৎ কাজ করতে চলেছি, তারা আমাদের রীতিমতো আমাদের পাশে দাঁড়িয়েছেন। এই জন্য আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি। এবং সঙ্গে আমাদের যে ছাত্রছাত্রীরা এসছে, যারা অন্যান্য রোল বা ভূমিকা পালন করবে, অভিনয় করবে, তাদেরও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারাও কিন্তু রীতিমতো উৎসাহ নিয়ে এসছে যে এটা একটা অসাধারণ একটা উদ্যোগ, যেটা আমাদের পরিবারে হতে পারত। আমরাও প্রতিবাদ করার জন্য স্যার আমরাও সামিল হচ্ছে এই ধরনের নাটকে। এই বাল্য বিবাহ রোধ যে সচেতনতামূলক যে নাটক, তার বিরুদ্ধে যে সচেতন অ্যাওয়ারনেস যে নাটক, সেটার জন্য। নাটকটা লেখার এটাই ইচ্ছে যে আজকাল সাধারণত দেখা যায় গ্রামাঞ্চলিক শহরাঞ্চলে, গ্রামাঞ্চলিক বেশি যে 18 বছর নিচে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এটা অনেক 18 বছরের নিচে যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, এর ফলে মেয়েদের শারীরিক মানসিক দু ধরনের ক্ষতি হয়। তো সেটা যাতে না হয়, এমনকি আমার অনেক বান্ধবী, আমার বান্ধবী বাদে অনেক উঁচু, মানে আমার থেকেও বয়সে বড় কিন্তু 18 বছরের কম বয়স, আরও অনেক ছোটো ছোটো ভাই বোন বলছি, বোনদের বিয়ে দেওয়া হয়। তো তাদের ফলে অনেক শারীরিক ও মানসিক রোগ দেখা যায়। তো যেমন থাইরয়েড হয় কি ক্যান্সার, এইসব দেখা যায়, এমনকি প্রসবকালে মারাও যেতে পারে। তো এমনই ঘটনা যাতে না ঘটে আমার বান্ধবী অন্য কোনো মেয়ের ক্ষেত্রে, তার জন্যই আমরা এটা করতে চাই। তুমি কি করেছো তার জন্য? তার জন্য আমি আমার নিজের মনে বাল্যবিবাহকে যেন রোধ করা যায়, তার জন্য একটা ছোটোখাটো নাটক। আজকে তোমরা কি করবে? আজকে আমরা এখানে উপরি পাটিরাকি অঙ্গনওয়াড়ি শিশুরা কেন্দ্রের সামনে আমরা এখানে জড়ো হয়েছি সবাই, আর এখানে আমরা ওই পথনাটিকা করতে চাই। এই নাটকটা একটি আমার ছাত্রী আমার পাশেই দাঁড়িয়ে আছে, রাধামণি তরাই, এটা আমাদের বিশাল গর্ব। আমাদের বিদ্যালয়ের ছাত্রী, সেই নাটকটা প্রথমে লিখেছিল। নাটকটা লেখার মূল কেন্দ্র হচ্ছে আমাদের বর্তমান সরকার, তিনি অনেক রকম প্রকল্প চালু করা সত্ত্বেও, বিশেষ করে মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, অনেক রকম প্রকল্প চালু করেছেন। সবাই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বাল্যবিবাহ প্রথাটা এখনও যেন সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে না। তো সেই বেসিসে আমাদের ছাত্রী রাধামণি তরাই, যার নিজের বান্ধবী, সে অনেকটা প্রতিবাদ করার চেষ্টাও করেছিল, কিন্তু সফল হতে পারেনি। তো সেখানে তার উপর ভিত্তি করেই সে একটি পথনাটিকা লিখেছিল, সচেতনতামূলক পথনাটিকা বাল্য বিবাহ সম্পর্কে। যে পথনাটিকাটার নাম দেওয়া হয়েছে নিষ্ঠুর পরিহাস। সেটা আমরা আজকে এই বুড়িবাটিটাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এখানে আমরা এসেছি এই গ্রামবাসীদের সকলকে সচেতন করার জন্য। কারণ এই গ্রামেই আমরা খবর পেয়েছি 2-3 জন আমাদের বিদ্যালয়ের অনেকজন ছাত্রী এখানে রয়েছে, যাদের অল্প বয়সে 18 বছর নিচে তাদের বিয়ে হয়ে গেছে। যাতে করে এরকম আর কোনো মেয়ের ক্ষতি না হয়, সেই সচেতনতা বৃদ্ধি করার জন্যই আমাদের ছাত্রীদেরকে নিয়ে আমরা এখানে আজকে একটি পথনাটিকার ব্যবস্থা করি। শারদ গ্রামীণ উৎসব উপলক্ষে 2 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল খানিপুর তরুণ সংঘ। এদিনের আয়োজিত ফাইনাল টুর্নামেন্টে অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শারদ গ্রামীণ উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো দাঁতন 1 নম্বর ব্লকের খানিপুরে। শনিবার বিকেলে খানিপুর তরুণ সংঘ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে এলাকার মোট 8টি দল অংশগ্রহণ করে। এলাকায় খেলাধুলার সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য এই উদ্যোগ বলে জানান ক্লাবের উদ্যোক্তারা।
এদিন টুর্নামেন্ট উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। খেলার শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রতুল দাস, অনন্ত মান্ডি, অরবিন্দ দাস সহ ক্লাবের সদস্যবৃন্দ। और वो जीवनदान मिला उनको। कैच हो सकता था, भाग्यशाली रहे। ओहो, बिल्कुल चुके फुल टच गेम थी उसे स्टेट। अच्छी साझेदारी और ये शॉट थी रस्ते पर गया निरप्पू। फिर ये इरादा करके जो कैच मेरा बनाने। दूसरा बार দ্বিতীয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এই পেস উৎসাহিত করুন। খেলায় এদিকে তাকাবে। ভারত গ্রামীণ উৎসব বছর ধরে নিয়ে চলেছি। আমরা চাইব আগামী দিনে আমাদের মা মাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্লাবগুলোকে অনুদান দিয়ে মানুষের কল্যাণে সেবা করার জন্য সুযোগ করে দিয়েছেন, খানিপুর তরুণ সংঘ তার অন্যথায় নয়। তারাও ইতিমধ্যে 2 লক্ষ প্রথম কিস্তি, তারপরে বছর 1 লক্ষ, এবছরে তারা 1 লক্ষ টাকা পাবে, অর্থাৎ তারা 4 লক্ষ টাকা পাওয়ার পথে এগিয়ে চলেছে। তারা আগামী দিনে আরো ভালো কাজ করুক। আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছেন এই ক্লাবগুলোকে সংগঠিত করে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে নিয়োজিত করতে, সেইভাবেই খানিপুর তরুণ সংঘ এগিয়ে যাবে। সংবাদ পর্যন্তই। নমস্কার। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।